আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। এদিকে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায়ের তীব্র সমালোচনায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জানালেন পুতিন। সর্বশেষ জানিয়ে দেব গাজায় নিহতের সংখ্যা 44,000 ছাড়ালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা। ইউরোপীয় ইউনিয়ন বলেছে রাশিয়া যদি ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তা স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত। ফলে যুদ্ধ চালানোর উস্কানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই আসবে বলে ধরবে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে এমন মন্তব্য এলো। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া আজ ভোরে আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একটি লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। ইউক্রেনের দিমিপ্র অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালায়। ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা এখনও আইসিবিএম ব্যবহার করা নিয়ে নিশ্চিত নয়। ইউক্রেনের দাবি খতিয়ে দেখছে তারা। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ের সঙ্গে বিভিন্ন তথ্য মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজস্ব সামরিক তথ্য বিশ্লেষণ করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার প্যাটক সাংবাদিকদের বলেছেন, এই ধরনের অস্ত্র দিয়ে হামলার বৃদ্ধি পরিণতর এবং গুণগত পরিবর্তনকে প্রতিনিধিত্ব করবে। যদিও আমরা গুরুত্বপূর্ণ তথ্যের মূল্যায়ন করছি, তবে এটি সত্য হলে তা স্পষ্ট এক ধরনের আক্রমণ, যা পুতিনের পক্ষে আরেকটি স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে চিহ্নিত হবে। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। এই নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি তাদের রুশের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও। রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল। ইউক্রেনে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে আসলেই রাশিয়া এই কাজ করেছে কিনা। যদি সেটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র না হয় তবে বৃহস্পতিবার সকালে হামলায় রাশিয়া কি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাও স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতির পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নরম সুর, এরপর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মন্তব্যে এই ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া আজ ভোরে আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। ইউক্রেনের দিমিত্র অঞ্চল লক্ষ্য করে রাশিয়া হামলা চালায়। ইউক্রেন যুদ্ধে এই ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সাধারণত অন্য দেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এই ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে তারা এই হামলায় 6টি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মানে হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়া হয়তো চেয়েছে দিমিপ্র অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে, কিন্তু এরপরে জেলেনস্কি এই নিয়ে কথা বলেন। তার বক্তব্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সরাসরি না হয়নি। এর বদলে তিনি বলেন একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দিমিপ্রের দিকে ছোড়া হয়, যেটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। এরপর সন্দেহের মাত্রা বাড়ায় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বক্তব্য। ইউক্রেনের দাবি বিরোধিতা করেছেন এই মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়। সিবিএস নিউজের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবিসি। তাতে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত হতে আমরা এখনও মার্কিন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য অপেক্ষা করছে। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। এই নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছ থেকে সাংবাদিকরা জানতে চাইলে তিনি তাদের রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করলেও ক্ষয়ক্ষতি নিয়ে লুকোচুরি শুরু করেছে। হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও তারা জানায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কিছু ছবি প্রকাশ করেছে। সেসবে ভবনে আগুন নেভানো সহ ধসে পড়া ভবনের উদ্ধার কাজ করতে তাদের দেখা গেছে। এছাড়া কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যেসব যাচাইয়ের চেষ্টা করছে বিবিসি।
নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায়ের তীব্র সমালোচনায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। এই রায়কে আপত্তিকর, বেআইনি এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের আইসিসি বৃহস্পতিবার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। আসন্ন সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নেতা জন থুন আগামী বছর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। থুন বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা আপত্তিজনক, বেআইনি এবং বিপজ্জনক। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আইসিসি দুর্বৃত্ত কর্মকাণ্ড শুধুমাত্র সন্ত্রাসীদের পক্ষে সক্ষম করে যায় যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এটিকে ট্রাম্প প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ড ইসরায়েলকে সমর্থন করে বলেছেন, আইসিসি ও জাতিসংঘের ইহুদি বিরোধী পক্ষপাতের জবাব জানুয়ারিতে কঠোরভাবে দেওয়া হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে আরও বলেছেন, আইসিসির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এসব অভিযোগ যুক্তরাষ্ট্র সরকার প্রত্যাখ্যান করেছে। সংপ্রেসের সংখ্যালঘু নেতা হাকিম এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে নিন্দা জানিয়েছেন। ডেমোক্রেটরাও ইসরায়েলের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রেক্সিট বলেছেন, আমি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করে বাইডেন প্রশাসনের সাথে দাঁড়িয়েছি। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার প্রতিশ্রুতি লৌহতম এবং আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের অধিকারের পাশে দাঁড়াতে থাকব। ট্রাম্পের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে এক্সে লিখেছেন, অপরাধজনক এবং লজ্জাজনক যে বেআইনি আইসিসি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এটি ন্যায় বিচার নয়। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, আমেরিকা দ্য হেডেজের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। এবার ইউক্রেনে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জানালো পুতিন। ইউক্রেন দাবি করেছিল রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানালেন ইউক্রেনীয় কি ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জাতির উদ্দেশ্যে আকাঙ্ক্ষিক আয়োগে ভাষণে তিনি বলেছেন, 21 নভেম্বর রাশিয়া ভূখণ্ডে ইউক্রেনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যবর্তী পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত এনেছে। পুতিন জানান, ইউক্রেনের মিলিটারি ইনস্টিটিউশনাল কমপ্লেক্স স্থলগুলোতে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে রাশিয়া সার্বক্ষণিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষাও সম্পন্ন হলো। এই ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপারমাণবিক হাইপারসনিক সংস্করণ। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে এবং এটি লক্ষ্যে আঘাত এনেছে বলে জানান পুতিন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে মস্কো। সেক্ষেত্রে রাশিয়া হামলা চালানোর আগেই সতর্কবার্তা দেবে যাতে দেশগুলো তাদের নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার যুদ্ধক্ষেত্র ঠেকাতে পারবে না বলেও পুতিন সতর্ক করে দিয়েছে। গাজায় নিহতের সংখ্যা 44,000 ছাড়ালো। ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা 13 মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তথ্যে নিশ্চিত করেছেন এই তথ্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত বেসামরিক এবং হামাস যোদ্ধাদের তালিকা পৃথকভাবে করেন না। তবে তারা বলেছে, নিহতের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা 17,000-এর বেশি জঙ্গিকে হত্যা করেছে। সপক্ষে কোনো বিশ্বাসযোগ্যতা প্রমাণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 44,100 জন নিহত এবং 1,08,600 জন আহত হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে বা চিকিৎসা যেতে পারেনি এমন জায়গায় হাজার হাজার মৃতদেহ চাপা পড়েছে। মূলত হামাস যোদ্ধারাই এই যুদ্ধ শুরু করে। তারা গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়, তখন প্রায় 1,200 জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিলেন। এর চেয়ে জঘন্য একটি কাজ ছিল 255 জন নিরপরাধ মানুষকে অপহরণ করে গাজায় নিয়ে আসা। প্রায় 100 জিম্মি এখনও গাজার ভিতরে রয়েছেন। তাদের মধ্যে কতজন বেঁচে আছেন তা নিশ্চিত নয়। এদিকে লেবাননের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহতের সংখ্যা 3,850 জনে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 15,000-এর বেশি আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ধ্বংসস্তূপ পরিণত হয়েছে দক্ষিণ লেবাননের বহু গ্রাম। তবে আশার আলো দেখাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন
আদালতের বিচারকরা। তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মে মাসে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করেছিল ইসরায়েল। এতে সেই সময় আদেশটি স্থগিত হয়ে যায়। দীর্ঘ শুনানি শেষে একটি প্রায় বিচারক চেম্বার আদালত নিজস্ব খতিয়ানের ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে। এরপর নেতানিয়াহু, ইয়েভ গ্যালেন্ট এবং দেইফকে গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয়। মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলা নিহত হয়েছেন। তবে তার নিহতদের দালিলিক প্রমাণ আদালতে নেই। সেই আদালতের চোখে সেফ এখনও জীবিত এবং যুদ্ধ অপরাধের শামিল। পরোয়ানা জারির আদেশে বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে। এই তিন ব্যক্তির এই যুদ্ধ অপরাধ দায় বহন করার যৌক্তিক প্রসঙ্গ কারণ রয়েছে।